সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কন্টেম্পোরারি টক এই আলোচনায়। প্রতিবারের মতো আজকেও আমি উন্নয়ন বিষয়ক যে আলোচনা করছিলাম সেটার ধারাবাহিকতায় আজকে আমি উন্নয়ন তত্ত্ব বা উন্নয়ন ধারা নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আমি আশা করি যে পূর্বের যে দুটো আলোচনা উন্নয়ন বিষয়ক আছে সেইটা আপনাদের জন্য নিশ্চয়ই মনে হয়েছে যে কার্যকর কোনো আলোচনা নিশ্চয়ই, কারণ উন্নয়ন বিষয়ে যারা কাজ করেন, বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংগঠনে, সেটা আন্তর্জাতিক সংগঠন হতে পারে, ইউএন অর্গানাইজেশন হতে পারে, জাতীয় এবং স্থানীয় সিএসও হতে পারে, সবার জন্যই এই আলোচনাগুলো খুব জরুরি এবং সেইরকম একটা তাগিদ থেকে আমি আলোচনাগুলো করবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমি এর আগে যে দুটো বিষয়ে আলাপ করেছিলাম তার একটা হলো উন্নয়নের সংজ্ঞায়ন এবং সেটা বাংলাদেশের প্রেক্ষিতে, তারপরে উন্নয়নের মূল ধারাকরণ এবং উন্নয়নে একীভূতকরণের প্রয়োজনীয়তা নিয়ে কিছু আলাপ করছিলাম এবং তখন আমি বলে রেখেছিলাম যে আলোচনাটিকে আমি দীর্ঘায়িত করব এবং কয়েকটি পর্বে, কারণ উন্নয়ন পরিভাষাগুলো সম্পর্কে আলোচনাগুলো খুব শর্টকাট ওয়েতে করবার আসলে উপায় নেই। সেই জায়গা থেকেই আলোচনাটি দীর্ঘই হবে। তো আজকের আলোচনায় আমি উন্নয়ন তত্ত্ব বা উন্নয়ন ধারা নিয়ে আলাপ করব, যেটা পপুলারলি আমরা ইউজ করে থাকি ডেভেলপমেন্ট প্যারাডাইম নামে। তো ডেভেলপমেন্ট প্যারাডাইমটা বোঝার জন্য আমরা যদি একটা উদাহরণ নেই, যেমন আপনি যদি একটা এনজিওতে বা বেসরকারি উন্নয়ন সংগঠনে 5, 10, 20 বছর কাজ করেন অথবা তারও বেশি, তাহলে আপনি খেয়াল করবেন যে কখনো আমরা উন্নয়নের জন্য বাঁধ নির্মাণ করেছি, কখনো আমরা সাইক্লোন শেল্টার নির্মাণ করেছি, কখনো আমরা নারীর ক্ষমতায়নের জন্য কথা বলেছি, বাজার নিয়ে কথা বলেছি, জলবায়ু সহনশীলতা এবং সর্বসাম্প্রতিক আমরা টেকসই উন্নয়নের কথা বলছি। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো সবগুলোই কিন্তু এক একটা উন্নয়নের পরিবর্তনের বাঁক এবং সেগুলো থেকেই আমরা উন্নয়ন তত্ত্ব বা উন্নয়ন ধারা অথবা ডেভেলপমেন্ট প্যারাডাইমটা বুঝবার চেষ্টা করব। আপনারা খেয়াল করুন যে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে যে দেশটা চলা শুরু করলো সেটা কিন্তু যুদ্ধবিধ্বস্ত একটা দেশ। এরকম একটা দেশকে পুনর্গঠনের জন্য শুরুর দিককার উন্নয়ন প্রচেষ্টাগুলো যদি দেখেন, তাহলে সেখানে কিন্তু সর্বাগ্রে সরকারের প্রচেষ্টাই চোখে পড়বে। এবং তার আগে 1950 থেকে 1970 বা এই সময় পর্যন্ত এইটাকে মডার্নাইজেশন বা উন্নয়নের একটা আধুনিক রূপ বলে প্রচার করা হয়েছে। এবং সেই জায়গা থেকেই যদি আমরা দেখি, তাহলে আমরা ডেভেলপমেন্টের শুরুর দিককার কিছু বিষয়ে পরিষ্কার করতে পারব। আধুনিকায়ন বা আধুনিকীকরণ তত্ত্বটা 1950 থেকে 70 এই সময়কালে মূলত ধরা হয়ে থাকে। সেইখানে এই ধারণাটির একেবারে পুরো ভাগে ছিলেন চিন্তাবিদ ডব্লিউ রস্টো। তার একটা বই আছে, দি স্টেজেস অব ইকোনমিক গ্রোথ। এইখানে তিনি বলবার চেষ্টা করছেন যে উন্নয়নটা হলো একটা রৈখিক যাত্রা। এইখানে আমরা আধুনিকীকরণ তার ভাষায় যদি বুঝি, তাহলে তিনি বলছেন যে ট্রেডিশনাল উন্নয়ন থেকে মডার্ন উন্নয়নে, এবং যেখানে মূল বিশ্বাসটাই ছিল যে পশ্চিমা যে শিল্প বিপ্লব হয়েছে সেই শিল্প বিপ্লব বা শিল্পায়ন আনতে হবে, প্রযুক্তি এবং প্রশাসনিক জায়গা থেকে ডেভেলপ করলে সরকার উন্নয়নটা নিশ্চিত করতে পারবে অথবা উন্নয়নের দিকে ধাবিত হবে। এরকম একটা বিশ্বাস থেকেই কিন্তু 70-এর দশক পর্যন্ত এটিই চলেছে। কিন্তু এই ধারণাটাকে আমরা খুব বেশি দিন কিন্তু টেকসই দেখিনি।
কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে নতুন সরকার অথবা প্রথম সরকার যদি বলি, শেখ মুজিবুর রহমানের সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার, তিনি কিন্তু আমাদের বৃহৎ শিল্পগুলো জাতীয়করণ করেছিলেন, যেটাকে আমরা বলি যে রাষ্ট্রায়ত্ত শিল্প। সেটা কিন্তু হয়েছিল পাট শিল্প, তারপরে আমাদের ইক্ষু শিল্প, আমাদের অন্যান্য যে সমস্ত তাঁত শিল্প, সবগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত অথবা রাষ্ট্রের আওতায় নেওয়া হয়েছিল এবং অবকাঠামোর দিকে বিনিয়োগ করা হয়েছিল। তাতে কি উন্নয়ন সবার কাছে গেছে? যদি এরকম একটা ধারণাকেই উন্নয়নের তত্ত্ব হিসেবে রস্তর ভাষায় যদি আমরা বলি, সেটা কিন্তু দেখা যায়নি। এবং সেটা দেখা যায় নাই কারণ সেই সময় সরকারের আরও যে সমস্ত উদ্যোগ ছিল, যেমন আমরা যদি পাকিস্তান আমলের কথা ধরি, তখন কিন্তু সেন্ট্রাল কোস্টালে এম্বাঙ্কমেন্ট করা হয়েছিল, বাঁধগুলো নির্মাণ করে পানি ধরে রেখে অথবা পানিকে শাসন করে বন্যা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছিল এবং ধান বা দানাদার খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। এবং আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেইখানেও কিন্তু এই জাতীয়করণ, অবকাঠামোগত নির্মাণ, বাঁধ নির্মাণ, কৃষিতে কিছু বিষয়ে আধুনিকীকরণের চেষ্টা চলেছে। কিন্তু এইটাতে যে উন্নয়ন দর্শনের যে মূল বিশ্বাসটা ছিল, সেইখানে একটা বড় ফাঁকি রয়ে যায়। সেই বিশ্বাসটা ছিল যে যারা বিশেষজ্ঞ আছেন, যারা রেসপেক্টিভ ইন্ডাস্ট্রিতে বা টেকনোলজিতে এক্সপার্ট, বিশ্বাস করা হতো যে তারাই সব জানেন, আর দেশের অন্যান্য মানুষ, সাধারণ মানুষ, তারা সিম্পলি উপকারভোগী অথবা টার্গেটেড পপুলেশন অথবা বেনিফিশিয়ারি, যেভাবেই আমরা বলি না কেন। তার মানে এই উন্নয়ন ধারণাটার মধ্যে আমাদের সাধারণ জনগণের শক্তি বা চিন্তাকে বা অংশগ্রহণকে বিবেচনায় নেওয়া হয় না, যার কারণে সেটা কিন্তু অল্প দিনেই ফেইল করেছে। এই পর্যায়ে এসে অমর্ত্য সেন, বিখ্যাত অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, তার ধারণাটাকে আমরা সামনে আসতে দেখি। সেখানে তিনি বলছেন যে উন্নয়ন মানে হতে হবে সেটা বৈষম্যহীন প্রবৃদ্ধি। অর্থাৎ একটা উন্নয়ন বা একটা রাস্তা বা একটা বিল্ডিং বা একটা ইন্ডাস্ট্রি হলো, কিন্তু সেইটার উৎপাদন বা উৎপাদনের ফলে সৃষ্ট যে পুঁজি বা প্রবৃদ্ধি, সেইটা বৈষম্যহীনভাবে মানুষের কাছে যেতে হবে। তো সেই বৈষম্যহীনভাবে মানুষের কাছে যেতে হলে যেই মানুষগুলো বাংলাদেশে সেই সময়ে কাজ ছিলেন, তাদের মধ্যে অধিকাংশই ছিলেন নিরক্ষর। তারা প্রত্যন্ত অঞ্চলে বাস করতেন, যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকার কারণে যোগাযোগ সেভাবে করাও সম্ভব হয়নি। এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা তখন না থাকার কারণে উন্নয়ন কোথায় হচ্ছে না হচ্ছে, সরকার কোথায় বিনিয়োগ করছে না করছে, কোন বিনিয়োগ থেকে কি পরিমাণ ফলাফল আসছে, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের ধারণার মধ্যে নেওয়া যায়নি। যার কারণে বৈষম্যহীন যে প্রবৃত্তির কথা অমর্ত্য সেন বলছেন, সেইটা কিন্তু ধারণাগতভাবে তখন বই পুস্তকে আসলেও সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়নি। যার কারণে ওই পর্যায়টাকে পর্যন্ত আমরা যদি ধরি, তাহলে সেইটা একটা আধুনিকীকরণ, ট্রেডিশনাল ডেভেলপমেন্ট থেকে আধুনিক ডেভেলপমেন্টে আসছে ঠিকই, কিন্তু সেইটা কতিপয় মানুষের ধারণার মধ্যে বা সরকারের মধ্যেই সেইটা শুধু বিরাজ করছিল। সেইটা ম্যাস পিপুলের কাছে, সাধারণ জনগণের কাছে, গোটা দেশের মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থাও ছিল না, বলা যেতে পারে এই ধরনের কোনো তাগিদও ছিল না। যার কারণে দৃষ্টিভঙ্গিগতভাবেই এই উন্নয়ন প্রচেষ্টাগুলোর সমস্যা রয়ে গেছে। এরপরে যদি আমরা দেখি যে উন্নয়ন মানে একটা দাবি উঠল যে উন্নয়ন মানে জিডিপির উন্নয়ন নয়, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়লেই উন্নয়ন হবে না। যারা যারা মনে করতেন যে চুইয়ে পড়া অর্থনীতির ফলে, চুইয়ে পড়া ধারণার ফলে সেটা নিচের দিকে নামবে এবং মানুষ উপকৃত হবে, সেইটা না। এইখানে মানুষের মর্যাদার প্রশ্ন আছে। একটা মানুষ সরকারের সেবা নেবেন, সরকারের কাছ থেকে সেবা পাবেন, এইটা তার অধিকার।
যদি তাকে দেওয়া হচ্ছে বলে মনে করা হয়, তাহলে সেখানে মানবিক মর্যাদা প্রশ্নটি উপেক্ষিত থেকে যায়। তো যার কারণে মানবকেন্দ্রিক উন্নয়নের আরেকটি ধারা বা তত্ত্ব সামনে আসে। এইটাকে আমরা ৮০ দশক পর্যন্ত এবং ৯০-এর দশকের শুরু পর্যন্ত এইটার আলাপ আলোচনা আমরা চলতে দেখি। তো মানবকেন্দ্রিক উন্নয়নের কথাটা কি বলা হচ্ছে? এইখানে বলা হচ্ছে যে উন্নয়ন হতে হবে মানুষের কাছ থেকে। উন্নয়নের শুরুটাই হইতে হবে মানুষের কাছ থেকে, মানুষের জন্য। অর্থাৎ এইখানে উন্নয়নের কেন্দ্রে মানুষ থাকবে। অর্থাৎ একটা স্থানীয় বাঁধ নির্মাণ করা হবে কি হবে না, সেটা স্থানীয় মানুষ বলবে, এবং সেই বাঁধ নির্মাণের প্রচেষ্টার সাথে মানুষগুলোর অংশগ্রহণ থাকবে। সেটা প্রতিনিধিত্বশীল হতে পারে অথবা অন্য কোনো কাঠামোয় হতে পারে, কিন্তু মানুষকে সেখানে থাকতে হবে। এই ভাবনার ভিত্তিটা আসে ব্রাজিলের বিখ্যাত শিক্ষাবিদ পাওলো ফ্রেইরের কাছ থেকে আর কি। তার বিখ্যাত গ্রন্থ পেডাগজি অব দ্য অপ্রেসড, এইখানেই তিনি বলছেন যে প্রকৃত উন্নয়ন তখনই ঘটে যখন মানুষ তার নিজের বাস্তবতা বিশ্লেষণ করতে পারে, প্রশ্ন করতে পারে এবং পরিবর্তনের সক্ষমতা অর্জন করে। আমরা যদি এই তত্ত্বটাকে একটু ভেঙে আলোচনা করি, তাহলে কি দেখা যাচ্ছে যে আগের ধারণায়, আধুনিকীকরণের যে ধারণায় উন্নয়নকে বলা হতো যে অবকাঠামো হবে, বাঁধ হবে, ইত্যাদি হবে, দেন মানুষ উপকার পাবে, ইনি সম্পূর্ণ উল্টো আরেকটা জিনিস বলছেন। অর্থাৎ এটাকে প্যারাডাইম শিফটিং, এক ধারণা থেকে আরেক ধারণায় যাওয়া বোঝাচ্ছে। অর্থাৎ মানুষ নিজে বুঝবে যে তার জন্য কি করা উচিত, কোন সমস্যার মধ্যে সে আছে, এই সমস্যাগুলো উত্তরণের পথ কী, এবং সেই পথ থেকে সেই পথগুলোকে বেছে নেওয়ার ক্ষেত্রে তার কতটুকু অংশগ্রহণ আছে এবং সেটা বাস্তবায়নে তার সক্ষমতা কতটুকু। এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আমাদের উন্নয়ন বা ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপে আমরা দেখতে পাই। এবং তখনই একটা ধারণা ঠিক আমি বলবো না, একটা প্রচলন আমাদের শুরু হলো বেসরকারি উন্নয়ন সংগঠন তৈরি হওয়ার মতো দিয়ে। একদম শুরুর দিকে যদি আমরা বলি, তাহলে আমাদের ব্র্যাকের কথা বলতে হবে। স্যার ফজলে হাসান আবেদ, উনি ৭০-এর যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় পীড়িত অঞ্চল পরিদর্শনে গিয়ে এবং তার এলাকাতে সুনামগঞ্জের শাল্লা, এই সমস্ত এলাকাতে গিয়ে উনি দেখলেন যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি থেকে উঠে দাঁড়ানোর জন্য মানুষ যদি নিজে দায়িত্ব না নেয়, তাহলে সরকারের পক্ষে সেটি প্রায় অসম্ভব। এরকম একটি জায়গা থেকেই কিন্তু উনি ব্র্যাক কার্যক্রম শুরু করেন। এর পরবর্তীতে গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের নেতৃত্বে ক্ষুদ্র ঋণ আন্দোলন শুরু হয়, এবং একইভাবে আশা, প্রশিকা, গণসাহায্য সংস্থা, RDRS, এই ধরনের অর্গানাইজেশনগুলো সামনে আসে। বৈদেশিক সংস্থা হিসেবে, আন্তর্জাতিক সংস্থা হিসেবে সে সময় অক্সফামের নাম বলা যেতে পারে, এবং আরও অনেকগুলো সংগঠন, কেয়ারের কথা বলা যেতে পারে। এই সংগঠনগুলো কিন্তু বাংলাদেশের উন্নয়ন ধারণায় একটা নতুন স্রোত তৈরি করলেন এবং সেইখানে মানুষকে অংশগ্রহণের সুযোগ করে দিলেন। এটাকে অনেকেই বাংলাদেশে NGO রেভলিউশন বলে থাকে, এবং সেটা অসত্য কিছু নয়। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে হাজার হাজার বেসরকারি উন্নয়ন সংগঠন কাজ করেছে, সাধারণ মানুষের কাছে তারা গেছে, মানুষের সমস্যাগুলো বুঝবার চেষ্টা করেছে, এবং সরকারের সেবা, মানুষের সক্ষমতা, এই দুটোকে মিলবার মধ্য দিয়ে একটা নতুন উন্নয়ন ধারণার গতিমুখ তৈরি হয়। কিন্তু এই NGO প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের যে জনসংখ্যা এবং বাংলাদেশের তৎকালীন যোগাযোগ ব্যবস্থায় মানুষের কাছে পৌঁছানোর যে দুরূহ অবস্থা, যার কারণে কিন্তু সব মানুষের কাছে পৌঁছানো যায় না, যার কারণে সব মানুষ কিন্তু উন্নয়নের সুফলগুলো তারপরও কিন্তু পেল না। যেখানে যেই NGO কাজ করছে বা সরকার যেখানে পৌঁছাতে পেরেছে, সেইখানে হয়তো কিছু মানুষ উপকৃত হয়েছে। যেমন আপনারা স্মরণ করতে পারেন যে 1982 সালের আগে কিন্তু আমাদের মহকুমা সিস্টেম ছিল। তখন কিন্তু সেইখানে সরকারের সামান্য কিছু কর্মচারীর উপস্থিতি ছিল, ছোট্ট অফিস আদালত এগুলো ছিল। অর্থাৎ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এবং সেবা প্রদানকারী ব্যক্তি উভয়ের সংখ্যাই খুবই সীমিত ছিল, এবং কয়েকটা বিষয়ে সেখানে কার্যক্রমই মূলত চালিত হতো। ভূমি কার্যক্রম,
স্বাস্থ্যের কিছু কার্যক্রম, শিক্ষা সংক্রান্ত অল্প কিছু কার্যক্রম এবং ডাক যোগাযোগ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তখন কার্যক্রম ছিল। আজকের বাস্তবতায় যদি দেখেন যে উপজেলার মাধ্যমে সেইখানে প্রায় সরকারের 23টা ডিপার্টমেন্ট কাজ করে, 23টা কি 27টা, আমি ভুলও হতে পারে, এতগুলো ডিপার্টমেন্ট সেখানে কাজ করে। তার একটা জেলা সেট আপ আছে, উপজেলা সেট আপ আছে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত এখন গভর্নমেন্টের অফিস আছে। ইউনিয়ন পরিষদগুলোতে কিন্তু এখন এগুলোকে কমপ্লেক্স করা হয়েছে, এবং যার কারণে সেখানে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সমাজসেবার মতো অফিসগুলো এবং প্রাণী সম্পদের অফিসগুলো কিন্তু ইউনিয়নের সেই কমপ্লেক্সে বসে। এবং ব্লক সুপারভাইজার যেই পজিশনটা ছিল কৃষিতে, এগ্রিকালচার এক্সটেনশনের অংশ হিসেবে, তারা কিন্তু মাঠ পর্যায়ে সেবা পৌঁছানোর কাজ করেছে। তো এই জায়গাটা দিয়ে কিন্তু বাংলাদেশের ব্যক্তির সক্ষমতা, সচেতনতা, মাতৃস্বাস্থ্য, নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, এই বিষয়গুলোতে কিন্তু ব্যাপক সচেতনতা তৈরি হয়। এবং আপনারা জানেন যে এই সময়টাতেই কিন্তু আমরা ডায়রিয়ার বিরুদ্ধে ওর স্যালাইন তৈরি করা বা মুখে খাবার স্যালাইন তৈরি করে কিন্তু কলেরা নির্মূল করার কাজটা এই সময়ে ব্যাপকভাবে হয়েছে। এবং সেই সময় মানুষ কিন্তু ভিটামিন সম্পর্কে ধারণা পেয়েছে, সুষম খাবার সম্পর্কে ধারণা পেয়েছে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছে। যারা শিক্ষার আওতার বাইরে ছিলেন, যারা শিক্ষার বয়স পেরিয়ে গেছেন, তাদেরকে নিয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালানোর মধ্য দিয়ে কিন্তু উন্নয়নের একটা ব্যাপক দামাডোল অথবা আন্দোলন তৈরি হয়। এরপরে আরেকটা উন্নয়নের ধারা আসে। এইটা মূলত বিশ্ব ব্যাংক, IMF, এই সমস্ত বহুজাতিক সংগঠনগুলো কিন্তু এটা ধারণা নিয়ে আসে। তাদের ধারণাটা ছিল যে সব কিছু সরকারের হাতে থাকা যাবে না, বাজারের হাতে নিয়ন্ত্রণটা, বাজারের হাতে কার্যক্রমটাকে ছেড়ে দিতে হবে। বাজার উইল ডিসাইড, অর্থাৎ এখানে মার্কেটকে সবচেয়ে বুনিয়াদী একটা ধারণা হিসেবে সামনে নিয়ে আসা হলো যে বাজারই এখানে চালক হবে আর কি। এটা 80-90 মাঝামাঝি দশক থেকে এটা শুরু হলো। এবং এইখানেই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, SAP, এইটার মধ্য দিয়েই কিন্তু বিশ্ব ব্যাংক, IMF এই প্রোগ্রামগুলো চালু করলেন। এই সময়টাকে অনেকেই নিউ লিবারেল প্যারাডাইম হিসেবে মনে করে, যে নব্য উদারতাবাদ বা আরও বেশি উদার করে দেওয়া, রাষ্ট্রের দায়িত্বগুলো ছেড়ে দেওয়া বেসরকারিভাবে, এবং তার আওতায় কিন্তু আমাদের সরকারি বেসরকারিকরণ বোর্ড তৈরি হলো। সরকারের প্রতিষ্ঠানগুলোকে, যে সমস্ত প্রতিষ্ঠান মানুষের নিত্য প্রয়োজনীয়, যেগুলো মানুষের বুনিয়াদি সেবা নিশ্চিত করে, যেগুলো মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য ভূমিকা রাখে, এইরকম অনেক বিষয়কে কিন্তু বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলো। এবং আমরা এর অংশ হিসেবে জানি আদমজি জুট মিলকে বেসরকারিকরণ ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের ইপিজেড তৈরি হয়েছে, আমাদের কোনো দেশের জন্য এক্সক্লুসিভ এই ইপিজেড তৈরি হয়েছে, যেমন কোরিয়ান ইপিজেড, চায়না ইপিজেড অথবা ভিয়েতনাম ইপিজেড, যে নামেই বলেন না কেন, এইভাবে করা হয়েছে। অর্থাৎ ব্যক্তি এবং বাজার পুঁজি এখানে বিনিয়োগ করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তার মধ্য দিয়ে মানুষের আর্থিক সক্ষমতা বাড়বে, কর্মসংস্থান বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে এবং পুরোটা যোগ হয়ে এসে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়বে এবং আমরা উন্নয়নের দিকে ধাবিত হব। এই ধারণাটার মধ্যে সবচেয়ে বড় দৃষ্টান্ত হিসাবে আমরা রপ্তানিমুখী পোশাক শিল্পের কথা বলতে পারি এবং প্রবাসী আয় বৃদ্ধির ব্যাপারে জোর দেওয়ার কথা বলতে পারি। আর বেসরকারিকরণের কথা তো আমি বলেইছি। তো আজকের বাস্তবতায় এসে যদি দেখেন, এই ধারণার বশবর্তী হয়ে আমাদের তৎপরবর্তী ওই সময়টা থেকে যে সরকারগুলো এসেছে, তারা বিশ্বব্যাংক, IMF এর প্রেসক্রিপশনে আমাদের প্রায় সবগুলো প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। আমাদের রেলের কথা আমরা বলতে পারি। রেল যদিও এখনো সরকারের মধ্যেই আছে, কিন্তু স্টিল সৈয়দপুরে যে লোকোমোটিভ কারখানা, সেইটা পার্শিয়ালি সাউথ কোরিয়া এটাকে দেখাশোনা করে এবং আরও অন্যান্য জিনিসগুলো, পোর্টের কথা যদি বলেন সেগুলো, তারপরে নিউ মরিন টার্মিনাল, তারপর নতুন আরও যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তারপরে এগুলো সবগুলোই কিন্তু প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করা হচ্ছে। ইন দ্য নেম অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এখানে মূলত বিদেশি বিনিয়োগ বা ব্যক্তি বিনিয়োগই কিন্তু হচ্ছে, যার কারণে বিদ্যুতের মূল্যটা নির্ধারণ করার ক্ষেত্রে
ওষুধের মূল্যটা নির্ধারণ করার ক্ষেত্রে বা একটা কর্মীর বেতন নির্ধারণ করার ক্ষেত্রে সরকারের তেমন কোনো ভয়েস থাকছে না। কারণ এই সমস্ত বিদেশি বিনিয়োগ এবং প্রাইভেট বিনিয়োগের যারা মালিক তারা সংগঠিত এবং তাদের নিজস্ব ফোরাম থেকে তারা কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে গভর্নমেন্টের পলিসিকে ইনফ্লুয়েন্স করছেন তাদের স্বার্থে, যতটা না আমাদের শ্রমিক স্বার্থের কথা তারা বলেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের ট্রেড ইউনিয়ন অর্থাৎ শ্রমিক সংগঠনগুলো দুর্বল হয়ে যায় এবং শ্রমিকদেরকে একরকম একটা ওয়েলফেয়ার অ্যাপ্রোচের মধ্যে এখন একরকমভাবে রাখা হয়েছে। অর্থাৎ আপনি যদি চলতি শ্রম আইন দেখেন তাহলে সেখানে শ্রমিকদের যে সংগঠনের কথা বলা হয়েছে সেখানে কিন্তু শ্রমিকদেরকে একরকম হাত পা বেঁধে সাঁতার কাটার কথা বলার মতোই বলা হয়েছে আর কি। অর্থাৎ মালিক চাইলে কারখানা বন্ধ করে দিতে পারবেন, মালিক চাইলে শ্রমিক ছাঁটাই করতে পারবেন, মালিক চাইলে লে অফ করতে পারবেন, সব কিছুই তারা করতে পারবেন। কিন্তু এইটার ক্ষেত্রে তো প্রধান ভূমিকা রাখার কথা ছিল সরকারের, যেটা শুরুর দিককার কথা আমি বলছি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকারের যে অঙ্গীকার ছিল সেখান থেকে অনেক দূর সরে আসছে। এইটা একটা বড় দীর্ঘ সময় ধরে চলা প্যারাডাইম, এটাকে আমরা বলতে পারি। এরপরে 2000 সালে আমাদের আসলো এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সেইখানে বলা হলো যে অনেকগুলো ইস্যু যেগুলো বৈশ্বিকভাবে নেতৃত্ব দরকার সেইগুলো নিয়ে কাজ করবে জাতিসংঘ এবং তার সদস্য রাষ্ট্র হিসেবে রাষ্ট্রপক্ষ সেখানে কাজ করবে। কিন্তু রাষ্ট্রপক্ষ এই সমস্ত আন্তর্জাতিক উন্নয়ন অঙ্গীকারে স্বাক্ষর করলেও এই সমস্ত বিষয়ে বাস্তবায়ন বা ফলিত যদি কার্যক্রম গ্রহণ করতে হয় সেই আর্থিক সক্ষমতা কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের গড়ে ওঠে না। কারণ আমরা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবেই জাতিসংঘের স্ট্যান্ডার্ডে আমরা আছি, এখনও আছি, যার কারণে আমাদের কিন্তু অনেকগুলো বৈদেশিক সহায়তা নিয়েই আমাদের কিন্তু চলতে হয়। যেমন রপ্তানির ক্ষেত্রে আমরা অনেকগুলো জায়গায় ট্যাক্স ছাড় পেয়ে থাকি, সেইটা একটা ব্যাপার। তারপরে কোটা সিস্টেম আছে, যেমন গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে আছে। ইউরোপ আমেরিকা যতগুলো কাপড় কিনবে বিদেশ থেকে তার একটা নির্দিষ্ট অংশ বাংলাদেশ থেকে কিনবে, কারণ আমরা উন্নয়নশীল দেশ হিসাবে এই সুবিধাটুকু পেয়ে থাকি। কিন্তু আমরা যখনই মধ্যম আয়ের দেশে যাব তখনই কিন্তু এই সুবিধাটা আর থাকবে না, যার কারণে কিন্তু এইখানে একটা ট্রেড অফ আছে। এই ট্রেড অফটা নিয়ে কিন্তু এখন আবার কথা উঠছে যে উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে যাবার যে তারিখ ঘোষিত আছে 2027 বা এরকম, এটাকে আরও 3 বছর পিছিয়ে দেয়া। এই নিয়ে বর্তমান সরকার বা ইনারা কাজ করছেন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে। স্টিল ডিলেমাটা কাটেনি, কিন্তু এরকম একটা আলোচনা সরকারের মধ্যে আছে সক্রিয়ভাবেই বলা যায়। 2015 সালে এমডিজি শেষ হওয়ার পরে এখন আসলো জাতিসংঘের আরেকটি প্রোগ্রাম, সেটাকে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। অর্থাৎ উন্নয়ন হলেই শুধু হবে না, উন্নয়নকে টেকসই করতে হবে। যেমন আমি যদি উন্নয়নকে টেকসই করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার শুধু ইনকাম বাড়ালেই হবে না, আমার শুধু কর্মসংস্থান বাড়ালেই হবে না, আমার পরিবেশকেও ঠিক করতে হবে। আমার রাস্তাঘাট করলেই শুধু হবে না, রাস্তা করার কারণে আমার পানির স্রোত যাতে বাধাগ্রস্ত না হয় সেটা করতে হবে। আমার গাছ কাটে রাস্তা বড় করলেই হবে না, আমার অক্সিজেনের কথা চিন্তা করতে হবে, আমার গ্রিনের কথা চিন্তা করতে হবে। বাদ দিতে গেলে আমার চিন্তা করতে হবে পানি প্রবাহ কীভাবে বাধাগ্রস্ত হবে, কি হবে না সেই বিষয়টা। অর্থাৎ ফিজিবিলিটি এগুলো করার মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা পরিবেশ ছাড়পত্র, নানা রকম ছাড়পত্র নিয়েই কিন্তু এখন একটা উন্নয়ন পরিকল্পনা সরকার একনেকে পাশ করে। যদিও কাগজে কলমে এই সমস্ত ডিউ ডিলিজেন্সের কথা বলা আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেটা লক্ষ্য করি না। আমাদের মহাসড়কগুলো, আঞ্চলিক মহাসড়কগুলো বড় করা হচ্ছে এবং স্থানীয় সড়কগুলো বড় করা হচ্ছে পুরাতন গাছ কেটে। পুরাতন যে সমস্ত গাছ প্রচুর ছায়া দিত, প্রচুর অক্সিজেন দিত, যেখানে প্রচুর পাখি পোকামাকড়ের বসবাস ছিল, অর্থাৎ যেটাকে আমরা প্রতিবেশ বলি, ইকোসিস্টেম বলি, সেইটা কিন্তু সারা দেশে এক রকম ধ্বংসর দ্বার প্রান্তে পৌঁছানো হয়েছে। বড় বড় নদীগুলোতে বড় বড় বাঁধ দেওয়া হয়েছে, এখানে বিশ্বব্যাংক, IMF সহ অন্যান্যরা টাকা দিয়েছে, ADB টাকা দিয়েছে, কিন্তু এর ফলে আমাদের নদী যে শুকিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক 54টা নদীর পানি যে আমাদের পেতে হবে, এই ন্যায্য হিস্যার কথা কিন্তু তারা আন্তর্জাতিক ফোরামে বলছে না। আন্তর্জাতিক নদী মানে যেই নদীটা 2টা দেশ, উজানের দেশ থেকে আমাদের দেশে এসে পরের দেশে যাচ্ছে, এরকম নদীগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়।
তাহলে এই নদীগুলোর ক্ষেত্রে নদী কমিশনে কনভেনশনে যেটা বলা আছে যে উত্তরের দেশ বা উজানের দেশ কোনোভাবেই ওই নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত করতে পারবে না। কিন্তু আমাদের উজানে যে সমস্ত নদী ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকেছে তার প্রায় সবগুলোতে ইন্ডিয়া বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের পানি প্রবাহকে তারা একপেশেভাবে একপাক্ষিকভাবে তারা নিয়ন্ত্রণ করছে, যেটা কিনা আমাদের উন্নয়নের একটা বড় সর্বনাশ। যার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো তিস্তা নদী ব্যবস্থাপনা বা সেই সংক্রান্ত যে জীবিকায়ন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের, প্রায় 2.5 কোটি মানুষের জীবিকায়ন সেখানে কিন্তু নানা বিরাট রকম ক্ষতির মুখে পড়েছে। আমরা তিস্তা প্রকল্প নিয়ে নতুন উদ্যোগ দেখতে পাচ্ছি সরকারের। চায়না সরকারের সাথে একটা ডিল হয়েছে, সেইখানে মেগা প্রকল্পকে, এটাকে মেগা প্রকল্পই বলতে হবে, সেটা বাস্তবায়ন হলে দেখা যাক যদি আমরা তিস্তাকে বাঁচাতে পারি অথবা তিস্তার পানিকে ব্যবহার করে ওইখানকার জীবিকায়নকে নতুনভাবে আনতে পারি, সেটা অবশ্যই একটা আশার ব্যাপার হবে। কিন্তু স্টিল আমরা জানি না এটা বাস্তবে কতদূর হবে। কিন্তু এসডিজি গোলের কথা যদি আমি আরেকবার আসি, এখানে 17টা লক্ষ্য আছে। সেই 17টা লক্ষ্যের মধ্যে যে সমস্ত লক্ষ্য 1, 2, 3, 4-এর মধ্যে আছে, এগুলো বাংলাদেশের বাস্তবতায় এখনও অনেক উচ্চাভিলাষী। কারণ এখানে জিরো হাঙ্গারের কথা বলা হয়েছে, অর্থাৎ কেউ ক্ষুধার্ত থাকবে না। এখানে জিরো পভার্টির কথা বলা হয়েছে, অর্থাৎ কেউ দরিদ্র থাকবে না। এখানে সবার জন্য স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, যে সবাই স্বাস্থ্যসেবা পাবে। এখানে সবার জন্য শিক্ষার কথা বলা হচ্ছে, জেন্ডার সমতার কথা বলা হচ্ছে। এখানে আমাদের পরিবেশের কথা বলা হচ্ছে, পানির নিচের যে সমস্ত জীব জগৎ, উদ্ভিদ জগৎ, সেটা সম্পর্কে বলা হচ্ছে, মাটির উপরের উদ্ভিদ জগৎ সম্পর্কে বলা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো তো আমরা কিভাবে এগুলো বাস্তবায়ন করব? আমাদের এখন পর্যন্ত 12.5% মানুষ চরম দারিদ্র সীমার নিচে। আমাদের প্রায় 29-30% মানুষ কোভিডের পরে দারিদ্র সীমার নিচে। তাহলে 18 কোটি মানুষের মধ্যে এই সংখ্যাটাকে যদি ধরেন, তাহলে বিপুল সংখ্যক মানুষ এখনও দারিদ্র সীমার নিচে। এবং যারা দারিদ্র সীমার নিচে আছে তাদের সম্পর্কে বলা হচ্ছে একটা গবেষণায় যে পরপর 3 দিন কোনো কাজ যদি সে না পায় তাহলে সে চরম দারিদ্র সীমায় নেমে যাবে। তাহলে এইরকম একটা বাস্তবতায় আমরা কিভাবে এসডিজি গোলগুলো, অভিষ্টগুলো আমরা বাস্তবায়ন করব, সেইটা একটা ব্যাপার। এসডিজির যে লক্ষ্যমাত্রা সেগুলো 169টা। এই 169টার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা স্ট্যাগন্যান্ট অবস্থায় আছি, অর্থাৎ একটা জায়গায় থেমে আছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি, অল্প কিছু সামান্য ক্ষেত্রে আমরা হয়তো অগ্রসর করেছি। তার মানে এসডিজি অ্যাজ এ হোল যদি বাংলাদেশের বাস্তবতায় বলা যায়, তাহলে আমরা সার্বিকভাবেই পিছিয়ে আছি। কিন্তু এ সংক্রান্ত কার্যক্রম যে জোরে সোরে হওয়া উচিত ছিল, যেরকম কম্প্রিহেন্সিভ ওয়েতে হওয়া উচিত ছিল, জিও এনজিও প্রচেষ্টা, একীভূতকরণ, তারপরে ইন্টারসেকশনালিটিকে চিন্তা করে, জেন্ডারকে চিন্তা করে, আমাদের দেশীয় সম্পদকে বিবেচনায় নিয়ে আমাদের মানব সম্পদকে উন্নয়ন করার মধ্য দিয়ে করার যে উন্নয়নযোগ্য সরকারের নেতৃত্বে হওয়ার কথা ছিল, সেটা শুরুর দিন থেকেই আমরা এটার আয়োজন কিন্তু দেখতে পাইনি। এবং 2030 এটার সময়কাল আমরা কিছুতেই আশাবাদী হতে পারি না যে এটা হবে আর কি। তো এই হলো মোটা দাগে আমাদের দেশের গত 54-55 বছরের উন্নয়ন ধারা বা উন্নয়ন তত্ত্বের বিকাশ বা বিবর্তন এই মধ্য দিয়ে গেছে। কিন্তু এগুলোকে ভেঙে যদি আমরা দেখি, তাহলে ছোটোখাটো আরও কিছু উপধারা এর মধ্যে আমরা খুঁজে পাবো। যেমন একটা হলো এম্পাওয়ারমেন্ট প্যারাডাইম, একটা হলো উইমেন ইন ডেভেলপমেন্ট প্যারাডাইম, একটা হলো জেন্ডার ইন ডেভেলপমেন্ট প্যারাডাইম, তারপরে পিপুল সেন্টার ডেভেলপমেন্ট প্যারাডাইম। এই ধরনের অনেকগুলো প্যারাডাইম কিন্তু এনজিওরা বিশেষ করে তাদের মধ্য দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে কার্যক্রমের মধ্য দিয়ে। কিছু কিছু জায়গায় সফলতা এসেছে এবং সেইগুলো সরকারের কাছে কিন্তু সাকসেসফুল মডেল হিসেবে দেওয়া হয়েছে। কিছু কিছু মডেল সরকার গ্রহণও করেছে, যেমন কমিউনিটি ক্লিনিকের ধারণাটা, তারপরে স্ট্যান্ডিং কমিটিগুলোকে ইউনিয়ন পরিষদের শক্তিশালী করা, পৌরসভার স্ট্যান্ডিং কমিটিগুলোতে সাধারণ জনগণের অংশগ্রহণ, তারপরে গভর্নেন্সকে ইমপ্রুভ করার জন্য জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা, সিটিজেন চার্টার তৈরি করা, অর্থাৎ গভর্নমেন্টের সেবাকে গণমুখী করা এবং ওপেন করে দেওয়া, এবং সেটা লিখিতভাবে চার্টার আকারে প্রকাশ করা, দ্রষ্টব্য জায়গায় প্রমাণ করা, প্রচার করা যে সরকারের এই সেবা এখানে আছে, আপনি নিতে পারেন। এইভাবে করে প্রচার করার কালচারগুলো কিন্তু
বেসরকারি উন্নয়ন মডেল থেকেই কিন্তু দেওয়া হয়েছে। তারপরে উপানুষ্ঠানিক শিক্ষার মডেলটা দেওয়া হয়েছে, টিভেটের মডেলগুলো দেওয়া হয়েছে। তারপরে এসএমই সেক্টরে অনেকগুলো বেসরকারি প্রচেষ্টা কিন্তু সরকারের প্রোগ্রামের মধ্যে আত্মীকরণ করা হয়েছে। অর্থাৎ সরকারের কার্যক্রমের মধ্যে যে বিস্তৃতি গত 54 বছরে, সেইখানে কিন্তু এনজিও বা বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর কিন্তু একটা ব্যাপক অংশগ্রহণ আছে, এবং সেটা ইন্টেলেকচুয়াল এবং প্র্যাগমেটিক দুটোই এই ক্ষেত্রে বলতে হবে। কিন্তু জিও এনজিও সম্পর্কের ক্ষেত্রে বা এনজিওদের পক্ষ থেকে যে প্রেশার গ্রুপ, যে সংগঠিত কোঅর্ডিনেটেড এফোর্ট, এই সমস্ত সাকসেসকে গভর্নমেন্টের মধ্যে নিয়ে গিয়ে সাকসেসফুল বা এফেক্টিভ অ্যাডভোকেসি করার মধ্য দিয়ে পলিসিতে অন্তর্ভুক্ত করবার যে কাজটা, সেটা কিছু মাত্রায় সফল হলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেটা একটা ধাক্কার মধ্য দিয়ে গেছে। অনেকগুলো উন্নয়ন প্রচেষ্টা অ্যাডভোকেসি করে একটা পর্যায়ে সফলতার জায়গায় যাওয়া গেলেও এনজিওদের প্রচেষ্টাগুলো কিন্তু এক পর্যায়ে ধাক্কা খেয়েছে। যেমন আমাদের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, দলিত, সমতলের আদিবাসী, পাহাড়ের আদিবাসী, আমাদের বেদে জেলে সম্প্রদায়, আমাদের প্রতিবন্ধী মানুষ, আমাদের নারী ইন জেনারেল, এবং হার্ড টু রিচ এলাকায় যে মানুষগুলো বাস করে, তাদের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত পলিসিতে সেরকম ব্যবস্থা বা সেফগার্ড তৈরি করা যায়নি, এবং জাতীয় বাজেটে তাদের অনুকূলে স্পেসিফিক বা স্পেশাল প্রোগ্রাম কিন্তু সেভাবে এখন পর্যন্ত নেওয়া যায়নি। যেটা নেওয়া হয়েছে সেটাকে সামাজিক সেফটিনেট প্রোগ্রাম বলা হচ্ছে, সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম, কিন্তু সেইটা লাইফ সাইকেল মডেলে যেভাবে লেটেস্ট ইয়েটা আছে পলিসিটা, সেটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গভর্নমেন্টের অথবা এই সংক্রান্ত কাজে সংযুক্ত এনজিওদের ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে। এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্যারাডাইমের এই উত্থান পতন বা রোলার কোস্টারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু স্টিল আমরা মনে করি যে যেহেতু আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, আমাদের অনেকগুলো জায়গায় সফলতা আছে এবং আমরা আগের থেকে যে কোনো অর্থে অগ্রসর করেছি, অতএব আমাদের দ্বারা কিন্তু সম্ভব। সো আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই যে আসুন আমরা আমাদের এই সৃজনশীল চিন্তাগুলো, উদ্ভাবনী চিন্তাগুলো, যে যেখানেই আছি, ব্যক্তি, বেসরকারি উন্নয়ন সংগঠন, সিএসও, সরকার, সবাই মিলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উন্নয়ন ধারণায় আমাদের একটা দেশীয় গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ধারার বিকাশের কোনো বিকল্প নেই। সেই চেষ্টার সাথেই যদি আমরা থাকতে পারি, নিশ্চয়ই আমরা সফল হব। আজকে এই পর্যন্তই রাখছি। দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন।